জেন জি এবং জেন আলফা মিলে আমরা আমাদের দেশকে হাদি ভাইয়ের আদর্শে আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। হাদি ভাই ছিলেন একজন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি প্রথমেই বলতে চাই তিনি একজন ছিলেন বিপ্লবী। তিনি 24-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার বজ্রকণ্ঠস্বর। আমরা দেখেছি যে 24-এর যে গণহত্যায় সামনের সারিতে তিনি যুদ্ধ করেছিলেন এবং তার যে নীতি আদর্শ, তার যে ইনকিলাব পার্টিতে তিনি যেরকম কথা বলতেন, তার যে আমাদের এই বাংলাদেশকে নিয়ে তার যে চিন্তাধারা এবং তিনি যে পার্লামেন্টে গিয়ে তিনি আমাদের যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন তা আমরা তার সব কর্মকাণ্ড সব কিছুর মাধ্যমেই বুঝতে পারতাম। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তিনি আমার এখন উদাহরণ দিতে হয় যে তিনি মাওলানা ভাসানীর মতো সরল সোজা জীবনযাপন করতেন। অন্য রাজনৈতিক দলগুলো নেতারা যখন গাড়ি নিয়ে যায়, এখানে যায় ওখানে যায়, কিন্তু তিনি রিকশায় যে পায়ে হেঁটে তার পোস্টার বিতরণ করতেন। কিন্তু তার মনে ছিল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার এক উজ্জীবিত ক্ষমতা। তিনি দেশের মানুষকে সম্মান করতেন, দেশকে মনে প্রাণে ধারণ করতেন। তিনি এই হাদি ভাইয়ের উপরে হামলার আগে তিনি 2-3 দিন আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে তার জীবনের কিন্তু নিরাপত্তা নেই, তার জীবনের নিরাপত্তা নেই, তার উপর হামলা হতে পারে, কারণ আমাদের দেশের মানুষের উপর গুলি করলে আমরা তখন বুঝতে পারি। তো প্রশাসনের কি উচিত ছিল না যে হাদি ভাইকে নিরাপত্তা দেওয়ার? আমাদের বাংলাদেশে যে 8-10টি গোয়েন্দা সংস্থা ছিল, সেই গোয়েন্দা সংস্থাগুলো কি পারতো না যে হাদি ভাইকে 2জন সোর্স দিয়ে যে তাকে নিরাপত্তা দিতে? আজ এই কর্মকাণ্ডটা ঘটে গেল। এখন বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন হবে, সংগ্রাম হবে, সভা সেমিনার হবে, কিন্তু এর মাধ্যমে কি হাদি ভাইরা হারিয়ে যাবে? এর মাধ্যমেই হাদি ভাইরা হারিয়ে যাবে, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বড়ই নিষ্ঠুর। আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের জেন জি এবং জেন আলফা মিলে আমরা আমাদের দেশকে হাদি ভাইয়ের আদর্শে আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। হাদি ভাইকে যে হত্যা করা হলো, আমি আগেই বলতে চাই যে হাদি ভাই একজন প্রকৃত দেশপ্রেমিক। মানে তিনি যে হত্যা করা হবে, তিনি এটা যে বলেছিল বিভিন্ন রকম দেশ এবং বিদেশে তার উপর যে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং যে হুমকি দেওয়া হয়েছিল তাও কিন্তু তিনি বলেছিল। এরপর রিকশায় যাওয়ার সময় তার পাশ থেকে যে ফয়সাল শুটার যে গুলি করেছিল, এরপর ঘটনার প্রেক্ষাপটে যখন তাকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা নেওয়া যায়, তখন আমার একটা কথাই বারবার মনে আসছিল। তিনি বলেছিলেন যে আমি মারা গেলে বা আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে অন্তত খেয়াল রাখবেন। আমার মনে খুব গেঁথেছিল যে এইভাবে আমাদের বাংলাদেশের একজন প্রকৃত দেশপ্রেমিক তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এরকম হাদি কিন্তু এক একটা তৈরি হবে না। এরকম আমি বলতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই ঘটনার ইন্ধন দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডে ফয়সাল শুটারকে শোনা যাচ্ছে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখন কিভাবে ভারতে আশ্রয় নিল? আমি বলতে চাই যে আমি এর সাথে মোদিকেও বলতে চাই যে মোদি, তুমি ভালো হয়ে যাও। আমরা 71 থেকেই দেখে আসি আমাদের বাংলাদেশে যত খুন, গুম, হত্যা, নির্যাতন যারা চালাতো তারা সবাই এই ভারতে যেই আশ্রয় নিত। তারা কেন অনেকেই বলে থাকেন যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। কিভাবে বন্ধুরাষ্ট্র হতে পারে যদি তারা একজন সন্ত্রাসীকে নিজেদের দেশে নিয়ে নেয়? কিভাবে হতে পারে? আমি তাই বলতে চাই।